সরকার যদি দুর্নীতিবাজ না হয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আই রিপিট, সরকার যদি দুর্নীতিবাজ না হয় তাহলে কোনো দেশ দুর্নীতিবাজ হতে পারে না, কোনো দল দুর্নীতিবাজ হতে পারে না। এখন সরকার ঘোড়ার পিঠে উঠে বসেছে, এখন ওখান থেকে নামবে না। জোর করে চালালে নামাতে গেলেও তো অনেক বয়স, অনেক সময় লেগে যায়। সেখানে ওনারা দুর্নীতি করলে কেউ যদি কিছু না বলি আমরা, আর যদি ধরে নেই যে এটা নাগরিকদের, এটা অনেকটা সরকারকে সুযোগ দেওয়া যে এটা নাগরিক দায়িত্ব, এটা অমুকের দায়িত্ব, তমুকের দায়িত্ব। বর্তমান সরকার যেহেতু একটা দূষিত সরকার, বর্তমান সরকার যেহেতু একটা দামি সরকার, বর্তমান সরকার যেহেতু একটা ভোটারবিহীন সরকার, জনগণের সমর্থনবিহীন সরকার, তারা পররাষ্ট্র নীতিতেও আমি বলবো দুর্নীতি এবং তোষণ নীতি। আমার খুব কষ্ট লাগে যে আজকে বাংলাদেশে যে কোনো টক শোতে দেখলে দেখবেন অনেকেই ভারতকে সমর্থন করে, এই ট্রানজিট বলেন আর ট্রেনের সুযোগ দেওয়া করিডোর বলেন, এগুলো নিয়ে অনেকেই ভারতের পক্ষে কথা বলেন। আপনারা এই যে আমরা 4 জন আছি, আপনারা 3 জন আমার সামনে আছেন, ভারতের কোনো টক শোতে ভারতের বিরুদ্ধে, ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা কি কখনো শুনেছেন? ভারত নয়, শুধু কোন দেশ কি তার নিজের স্বার্থের বাইরে কথা বলে? যে বিগত সময়ে যে পরপর 4 বার সরকারে থাকার পরে যে দুর্নীতি চলছে, সেটা অতীতে কি হয়েছে তার উদাহরণ দিয়ে সেটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সমস্যা হয়ে গেছে জাতি ইউনাইটেড না। অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাই কয়েকবার বলেছেন যে একসাথে বসতে হবে, একসাথে। তবে এটা তো বাঙালি জাতি, আমরা, আমাদের জাতিগত কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা মাথায় রেখেই আমাদের সমাধান করতে হবে। আমি সেই পলাশির প্রান্তর থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধেও আমি একসাথে হতে দেখি নাই বাঙালি জাতিকে। তো বাঙালি জাতি কখনো একসাথে হবে না। তবে অধিকাংশ মানুষ যদি চায় তাহলে দুর্নীতি বন্ধ হতে পারে, অধিকাংশ মানুষ যদি চায় তাহলে ভোটাধিকার ফিরে আসতে পারে, অধিকাংশ মানুষ যদি চায় যে আমার ভোট কেন্দ্রে আমি ভোট চুরি হতে দেব না, তাহলে এটা বন্ধ করা সম্ভব। যাই হোক, আমি একটু ক্রনোলজিক্যালি আলোচনাটা করতে চাই যে আজকের আলোচনায় আমি সরকারি দলের কেউ দেখছি না, যদি ইফ আই এম নট রং, এবং জানি না ইদানিং সরকারি দলের নেতাদের খুব একটা টক শোতে পাওয়া যাচ্ছে না। এবং শুধু তাই নয়, আমরা যখন শারীরিকভাবে উপস্থিত হয়ে কখনো সরকারি দলের নেতাদের সাথে কথা বলতে চাই দুর্নীতি নিয়ে বা এই ধরনের সমস্যা নিয়ে, তারা খুব আগ্রহ নিয়ে কথা বলেন না। কারণ দিন দিন এই সরকারি দলের কর্মীদের যারা অনেস্ট, বিশেষ করে যারা সৎ কর্মী, তাদের মুখ, তাদের কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এটা লক্ষণীয়। তো সুতরাং দুর্নীতি করে একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর যেতে পারে, কিন্তু সারাটি জীবন দুর্নীতি করে একটা সরকার টিকিয়ে রাখা একটা দেশে সম্ভব নয়। তো আমি যেটা বলতে চাই সেটা হলো দুর্নীতির জন্য শুধু জনগণ, বিরোধী দল ক্ষতিগ্রস্ত হয় না, সরকারি দলও ক্ষতিগ্রস্ত হয়, সরকারও ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই অনুধাবনটা আনতে হবে। আর বর্তমানে সুখী দেশের যে হিসাব সারা পৃথিবীতে, আমাদের অবস্থান ছিল 46, এই সম্প্রতি সেটা 129তম অবস্থানে চলে আসছে। তাহলে এই সুখ আসবে কোথা থেকে? ঢাকা শহরে দূষিত যে বায়ু, দূষণের যে অবস্থা, এটা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা, যে একটা দেশের রাজধানী, সেই দেশ হলো পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত একটা আপনার শহর। সেই শহরে যারা সরকার, যারা দেশ চালায়, যারা আমরা অধিবাসী, কত নোংরা আপনি চিন্তা করতে পারবেন না। অন্য যে কোনো কান্ট্রির সাথে তুলনা করলে, এই যে হাসিনা আক্তার বসে আছেন, ওনার যে দেশ, সেখানে আমাদের ওই যে ভাত পড়ে গেলে হয়তো খাবার পড়ে গেলে উঠে খাওয়া যাবে এমন। আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং অন্যান্য দেশে দেখেছি যে তাদের রাস্তাঘাট কিভাবে পরিষ্কার থাকে। আপনি বাংলাদেশে, বিশেষ করে ঢাকার রাস্তাঘাট, ফুটপাত, একটি ফুটপাত নাই যেখানে মানুষ হাঁটবে। তো দুর্নীতির জন্য এখন শুধু মানুষকে দোষ দিলে হবে না, দুর্নীতিটা দমন করতে হলে অন্য কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। এই যে 200 কোটি টাকা নিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন থাইল্যান্ডে ডেপুটি স্পিকারের সন্তান, এটাও তথ্যটা, তিনি আবার মেয়রও, তিনি নিজে এবং পালিয়ে গেছেন কথাটা সত্য নয়, পালিয়ে যেতে সহায়তা করেছে সরকার। আপনি
অনেক মানুষ আছে যে তার কেস রুজু হয় নাই, তাকেও এয়ারপোর্টের থেকে ফেরত আনা হয়েছে। এমন অনেক আছে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। ইভেন কিছুদিন আগে আমরা দেখলাম মেজর হাফিজকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এরকম অনেক লোককে ফিরিয়ে আনা হয়, কিন্তু যারা দুর্নীতিবাদ তারা নির্বিঘ্নে চলে যায় দেশের বাইরে। তো এটা আমাদের রাজু ভাই তো কিছুটা সরকারি দলেরই মনে হয়, যদি এই জাতীয় পার্টির হয় তাহলে তো সরকারের খুব কাছের মানুষ, যদিও বারবার রবি ভাইয়ার আমাদের উদাহরণ দিয়ে অনেক নেগেটিভ কথা বলেছেন। তো আপনি সরকারের কাছে, আপনি বলছেন সরকার একার বিষয় না এটা। আমি বলবো একটি পরিবার যদি দুর্নীতিবাজ হয়, পরিবারের কর্মকর্তা যদি দুর্নীতিবাজ না হয়, পরিবারের প্রধান যদি সৎ হয়, তাহলে পরিবারের কেউ দুর্নীতি করতে পারবে না, এবং করলেও তার সঠিক বিচার বা ব্যবস্থা নেওয়া হয়। তো সুতরাং সরকার যদি দুর্নীতিবাজ না হয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আই রিপিট, সরকার যদি দুর্নীতিবাজ না হয় তাহলে কোনো দেশ দুর্নীতিবাজ হতে পারে না, কোনো দল দুর্নীতিবাজ হতে পারে না। এখন সরকার ঘোড়ার পিঠে উঠে বসেছে, এখন ওখান থেকে নামবে না। জোর করে চালালে, নামাতে গেলেও তো অনেক বয়স, অনেক সময় লেগে যায়। সেখানে ওনারা দুর্নীতি করলে কেউ যদি কিছু না বলি আমরা, আর যদি ধরে নেই যে এটা নাগরিকদের, এটা অনেকটা সরকারকে সুযোগ দেওয়া যে এটা নাগরিক দায়িত্ব, এটা অমুকের দায়িত্ব, তমুকের দায়িত্ব। আপনি দেখেন লক্ষ্য করে এখন পর্যন্ত, বিগত আগের গুলো বাদই দিলাম, শুধু 1 বছরের কথা যদি বলি, এই নির্বাচনের পর থেকে যারা দুর্নীতিবাদ চিহ্নিত হয়েছে শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে এবং একজন ভাগ্যবান ছাগলের মাধ্যমে। একটা ছাগলের মাধ্যমে দুর্নীতি বেরিয়ে আসছে, আর কিছু মিডিয়ার ব্যক্তি। এই ছাগল যে বাংলাদেশের জন্য এক সময়, এই ছাগলকে মানুষ যে কত সমাদর করবে, যে এই ছাগল বাংলাদেশকে ফিরিয়ে এনেছিল, যে ছাগল ছিল ঘৃণিত, যে ছাগল ছিল গালি, যে ছাগলকে নানাভাবে তিরস্কার করা হতো, আজকে ছাগলের কাছেও আমাদের মাথা নত হয়। এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট কি হতে পারে? আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ। আমি এরকম মুনির ভাইয়ের দেখে মনে হচ্ছে, আমি ওনার মতো এরকম কালো চশমা পরে একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে ইয়েতে, এই ফেসবুকে, যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দেখছি। তো আমি ভাবছি যে কেউ হয়তো লিখবে, সবাই সমর্থন করেছে, ইয়েস ইয়েস, অনেক মন্তব্য করেছে। আমি ভেবেছিলাম অন্তত কেউ হয়তো বলবে চশমা খুলে দেখেন, তাহলে পরিষ্কার দেখতে পাবেন ভবিষ্যৎ। তখন আমি এই উত্তরটা পাই নাই। পেলে হয়তো বলতাম এই চশমাটাই হলো সরকার। সরকার আজকে যার পুরো জাতিকে অন্ধ করে রেখেছে। সরকার আজকে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, ভোটের দামি ভোট করে এবং ভোটের সর্বনাশ করে আজকে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় রাজু ভাই বলেছেন 90 থেকে ভোটের অবস্থা ভালো ছিল না, দুর্নীতি ওখান থেকে। কিন্তু দুটি মতামতের বিরুদ্ধে আমি বিনীতভাবে বলতে চাই, দুর্নীতি, ভোট নষ্ট হয়েছে 73-এর নির্বাচন, অর্থাৎ বাংলাদেশের প্রথম নির্বাচন থেকে। আর দুর্নীতিবাজ চিহ্নিত করেছিলেন বঙ্গবন্ধু তার প্রথম সরকার থেকে। ইভেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নেতারা তখন কম্বল পর্যন্ত চুরি করেছে, অর্থাৎ রিলিফের, রেড ক্রসের মালামাল পর্যন্ত চুরি করেছে। টিসিবির দোকানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল তারা এগুলো চুরি করে ব্ল্যাকে বিক্রি করতো। এগুলো আমার চোখের দেখা। তাহলে দুর্নীতিবাজ আমরা হয়েছি স্বাধীনতার সাথে সাথে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি আজকে এই দুর্নীতি নিয়ে খুব একটা কথা বলছি না, কিন্তু দুর্নীতি বন্ধ করা বা দুর্নীতি পথে থেকে বেরিয়ে আসার জন্য যা করণীয় তাই কথা বলতে আমি আগ্রহী। আজকে যদি বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু 9 মাস কারাগারে থেকে এসে যে সরকার গঠন করেছিলেন, সেই সরকারটা যদি ওইভাবে না হয়ে যারা যুদ্ধ করেছিল, যারা বিপ্লবী সরকার ছিল, সেই সরকার দিয়েও দেশ চালাতো, তাহলে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাটা তখন সতেজ ছিল এবং মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এবং দেশটাকে একটা বিপ্লবী সরকারের মধ্য দিয়েই একটা বিপ্লব ঘটানো যেত, দুর্নীতি বন্ধ করা যেত এবং মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করা যেত। সেখানে এই একেবারে প্রথম সরকারের আমল থেকেই মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে, বিশেষ করে এই আমাদের জাসদের সৃষ্টির মধ্য দিয়ে, গণবাহিনীর মধ্য দিয়ে, এবং খুব তাচ্ছিল্য করা হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে। যাদের যে যেখান থেকে এসেছে, কৃষককে কৃষক, পকেট মার্কে পকেট, শ্রমিককে শ্রমিক, ধনীকে ধনী জায়গায় চলে যেতে বলা, নির্দেশ দেওয়া হয়েছিল। তাদেরকে অর্গানাইজ করা হয় নাই।
সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা ব্যবহার করতে পারিনি। তাই যতদিনই দেখি মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করছেন আর বলে যাচ্ছেন যে স্বাধীন করে গেলাম দেশ কাঁধে বন্দুক নিয়ে, কিন্তু স্বাধীনতাটা দেখে গেলাম না। আমি আজকে এই দুর্নীতির কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। একটি দেশের ইজ্জত, একটি দেশের সম্মান, একটি দেশের চুক্তি, একটি দেশের অন্য দেশের সাথে সম্পর্ক, সেখানেও দুর্নীতি হচ্ছে, সেখানেও সঠিকভাবে কাজ করা হচ্ছে না। বর্তমান সরকার যেহেতু একটা দূষিত সরকার, বর্তমান সরকার যেহেতু একটা ডামি সরকার, বর্তমান সরকার যেহেতু একটা ভোটারবিহীন সরকার, জনগণের সমর্থনবিহীন সরকার, তারা পররাষ্ট্র নীতিতেও আমি বলবো দুর্নীতি এবং তোষণ নীতি। আমার খুব কষ্ট লাগে যে আজকে বাংলাদেশে যে কোনো টক শোতে দেখলে দেখবেন অনেকেই ভারতকে সমর্থন করে, এই ট্রানজিট বলেন আর ট্রেনের সুযোগ দেওয়া করিডোর বলেন, এগুলো নিয়ে অনেকেই ভারতের পক্ষে কথা বলেন। আপনারা এই যে আমরা 4 জন আছি, আপনারা 3 জন আমার সামনে আছেন, ভারতের কোনো টক শোতে ভারতের বিরুদ্ধে, ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা কি কখনো শুনেছেন? ভারত নয়, শুধু কোন দেশ কি তার নিজের স্বার্থের বাইরে কথা বলে? বাংলাদেশের সবচেয়ে বড় রোগটি হলো আমরা ব্যক্তি স্বার্থ জাতীয় স্বার্থের চেয়ে ঊর্ধ্বে রাখি। আমরা ব্যক্তি বড়লোক হয়ে, ওই যে বেগমপাড়া, আমাকে ও বলেছেন, উনি আমার নামও নিয়েছেন, আমি বেগমপাড়া কেন, আমি এই দেশ ছেড়ে কখনো স্থায়ীভাবে অন্য কোনো দেশে যাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই। আপনারা অবাক হবেন শুনে, 1988 সালে আমার প্রথম আমেরিকায় যাওয়ার, তখন এই মতিঝিলে ছিল, আমেরিকান এমবাসি ছিল, আমেরিকায় যাওয়ার সুযোগ হয়েছিল, আমি যাইনি। আমার ছোট ভাইকে পাঠিয়েছি, যদিও সে তখন এখনো আছে। আমার অন্য কোনো দেশের প্রতি কোনো লোভ নাই। বাংলাদেশ এমন একটা, একদিন এই কয়েকদিন আগে আমাকে একজন বিজ্ঞ লোক জিজ্ঞেস করলো, বাংলাদেশের কি ভালো আছে? মানুষ খারাপ, দুর্নীতি, এইটা সেটা। তা আমার অনেক সিনিয়র ডিফেন্সের লোক, উনি যদি শুনে আমার কথা বলবেন, গত 3 দিন আগে উনি বললেন কি ভালো আছে? আমি বললাম স্যার, 2টো জিনিস ভালো আছে। বললো কি? আমি বললাম যে বাংলাদেশের মাটি, যা ফলান তাই ফলে। বিদেশে গিয়ে দেখেন যে এই মাটিতে কিছু ফলাতে হলে কত কষ্ট করতে হয়। আরেকটা হলো আবহাওয়া। এই আমার ছেলে টরন্টোতে থাকে, তার শীতের সময় কত কাপড় কিনতে হয়, এখান থেকে পাঠাতে হয়, সে শীত সহ্য করতে পারে না। এই যে ইউকেতে উনি আছেন, শীতের অবস্থা। আমাদের যে নাতিশীতোষ্ণ পরিবেশ, এটা আমি কিন্তু ছোটকালে মনে করতাম এত শীত, তারপরে আবার নাতিশীতোষ্ণ কেন এই উপাধি আমরা পেলাম? আসলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশের মাটি এবং আমাদের দেশের মানুষ অনেক ভালো ছিল। আরেকটা মিনিট নেব। আমাদের দেশের মানুষ যদি কোনো গ্রামে গঞ্জে গিয়ে আপনি বলতেন, ভাই আমাকে 1 গ্লাস পানি দাও, সে সাথে খই মুড়ি গুড় নিয়ে আসতো, যে একটু খই একটু মুড়ি খেয়ে পানিটা খান। আর এখন কেউ পানি চাইলে দেখবে সে কি রয়্যাল লোক, সে কি ডিজিএফ এর লোক, না সে কি যুব দলের লোক, নাকি যুবলীগের লোক, সে কি পয়সাদার লোক, সে কি 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনার মতো যোগ্য লোক? এইগুলো দেখা শিখেছে এবং এর জন্য রাজনৈতিক অবক্ষয়ের জন্য এটা হয়েছে। এবং সর্বোপরি কথা যেটা বলতে চাই, এজন্যই আমরা আওয়ামী লীগ এবং বিএনপি এবং জাতীয় পার্টির যে রাজনীতি যে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সার্বিক রিফর্ম দরকার। এবং এই জন্যই আমরা কয়েকজন লোক রিফর্ম পার্টির জন্ম দিচ্ছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে, সেনাবাহিনীতে, বিজিবিতে, আনসারে, সাংবাদিকদের এবং সকল আদালতে, সব জায়গায় রিফর্ম না করলে এই দেশকে টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হবে। আবারও দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যতে যেন আমাদের দুর্নীতি নিয়ে আর অনেক বেশি কথা বলতে না হয়। আরেকটা কথা বলে শেষ করি, যে উপস্থাপিকা বলেছেন যে দুর্নীতি এর বিরুদ্ধে একটি জেহাদ, মানে একটা কি সরকার নিয়েছে, এটা সঠিক নয়। দুর্নীতিবাজদের বের করে দেওয়ার জন্য একটা অবস্থান সরকার নিয়েছে। এই যে 0 টলারেন্স বলবে আর নিজ দিয়ে সবাইকে পার করে দেবে, এটা সঠিক নয়। এতে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগই হবে, কারণ দেশ না টিকলে আওয়ামী লীগও টিকবে না। দেশ থাকলে আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, রিফর্মস পার্টি থাকবে, অন্যরা থাকবে। অতএব আসুন দেশের কথা ভাবি, দেশের কথা বিবেচনায় করে যার যার পরিবার, যার যার সমাজ, যার যার মানুষ আমরা ঠিক করি, এবং সরকার যেন আর ভোট চুরি না করতে পারে, অধিকার ফিরে আমরা পেতে পারি, তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ।